এটাকে কিন্তু আপনি একটি সাধারণ কমান্ডো ইউনিট একদমই মনে করবেন না। এই ইউনিটটিকে এমন ভাবে গঠন করা হচ্ছে, এটা টেকনোলজিক্যালি এত অ্যাডভান্স, পাকিস্তান এবং পাকিস্তানের আতঙ্কবাদীদের জন্য একটি দুঃস্বপ্নের থেকে কম হবে না। কয়েকটি আতঙ্কবাদীর ক্যাম্পকেও বোম দিয়ে উড়িয়ে ফেলা হয়, যেখানে থাকে 100 থেকেও বেশি মোস্ট ওয়ান্টেড আতঙ্কবাদীগুলি মারা যায়। লস্করে তাইবা, জেশে মোহাম্মদ এবং হিজবুল্লাহ মুজাহিদিন এই সব গ্রুপ মেম্বারগুলিও মারা যায়। মানে একটি যুদ্ধের যতগুলো আলাদা আলাদা কম্পোনেন্ট রয়েছে সেগুলি একসাথে কাজ করবে এবং একসাথে কম্বাইন, এদেরকেই বলা হবে রুদ্র ব্রিগেড। যার ফলে কি হবে, এরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাবে, এজাইল কমব্যাট ফরমেশন হবে, দ্রুত ডেপ্লয় হয়ে যাবে, খুবই ফাস্ট এদের একসাথে আনা যাবে। রাজস্থানের মরুভূমির জন্য একটি আলাদা ব্রিগেড, চায়নার জন্য অরুণাচল প্রদেশের বর্ডারে অন্য ধরনের ব্রিগেড কাজ করে, অপরদিকে কাশ্মীরেও আবার অন্য ধরনের আলাদা ব্রিগেড। মানে একটি কমান্ডের আন্ডারে একটি কমপ্লিট ব্রিগেড কাজ করবে এবং এটার উপর কাজ অনেক আগেই হয়ে গিয়েছে। অলরেডি 2টি ইউনিট গঠনও করা হয়েছে। ইন্ডিয়ান আর্মি এত সিরিয়াস কেন এবার? কিছু কি বড় হতে চলেছে? এবং সত্যি বলতে আসল পরিবর্তনটা হচ্ছে কোথায়? চলুন আরো ভালোভাবে এটা সম্বন্ধে ব্রিফলি জানা যাক এবং শেষে আপনি এটাও বুঝতে পারবেন চায়না এবং পাকিস্তানের জন্য সমস্যা কমবে না, আরো বাড়বে। সবার প্রথমে কার্গিল বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকে। আজকের দিনই ভারত পাকিস্তানকে হারিয়ে কার্গিলের সেই যুদ্ধটি জিতেছিল এবং আজকের এই স্পেশাল দিনটিতে ভারতের আর্মি চিফ পাকিস্তানকে একটি নতুন ওয়ার্নিং মেসেজ দেয়, যেখানে তিনি পরিষ্কারভাবে বলে দেন এই যে অপারেশন সিন্দুর, এটা শুধুমাত্র পাকিস্তানের জন্য নয় বরং সম্পূর্ণ পৃথিবীর জন্য একটা মেসেজ যে ভারত এমন ধরনের আতঙ্কবাদী অ্যাটাকের জবাব এইভাবেই দেবে এবং এর তীব্রতা ভবিষ্যতে আরো বাড়বে। তাই এটা মাথায় গেঁথে নাও পাকিস্তান। এই যে দেখতে পাচ্ছেন, এই খবরটা নিয়ে অনেকগুলি নিউজ আর্টিকেল পোস্ট করা হচ্ছে ভারতের অনেকগুলি নিউজ আউটলেটে। অপারেশন সিন্দুর স্ট্রাইক সেন্স ক্লিয়ার মেসেজ টু পাকিস্তান, আর্মি চিফ উপেন্দ্র দ্বিবেদী এটা বলেছেন এবং যারা আতঙ্কবাদীকে সাপোর্ট করবে ওদের ক্ষমা করার প্রশ্নই ওঠে না। কিন্তু দেখুন, ভারতে আরো বড় কিছু হচ্ছে, ইন্ডিয়ান আর্মিতে কিছু বড় পরিবর্তন চলছে। দেখুন, এটা পাকিস্তান অপারেশন সিন্দুরের মতো আগে অনেকবার অনেক অপারেশন লঞ্চ করেছিল ভারত পাকিস্তানের এগেনস্টে, কিন্তু এত কিছু করার পরেও কিছুদিন ওরা চুপ থাকে, তারপর আবার ওদের এই অমানবিক হিংস্র আতঙ্কবাদী হামলাগুলি শুরু হয়ে যায় ভারতের উপর। তারপর সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য ভৈরব লাইট কমান্ডো ইউনিটকে গঠন করা হচ্ছে। দেখুন, একটা সার্জিক্যাল স্ট্রাইকের মানে হলো লুকিয়ে লুকিয়ে পাকিস্তানে গিয়ে আতঙ্কবাদীদের ক্যাম্পগুলিকে ধ্বংস করা বা ওদের মেরে আবার ইন্ডিয়াতে ফিরে আসা। এটাই হলো এদের অনেকগুলি মিশনের মধ্যে একটি মিশন। দেখুন, এমন ধরনের সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য ভারতের কাছে যে কমান্ডো ইউনিটগুলি ছিল সেগুলি এতটা অ্যাডভান্স ছিল না, বলতে পারেন এগুলি এত কার্যকরী ছিল না। এমন ধরনের একটি সেন্সিটিভ কাজ করার জন্য আর্মি ইউনিটকে খুবই ওয়েল প্রিপেয়ার্ড থাকতে হয়। কিন্তু এখানে যে ভৈরব লাইট কমান্ডো ইউনিটটাকে তৈরি করা হচ্ছে, এটাকে কিন্তু আপনি একটি সাধারণ কমান্ডো ইউনিট একদমই মনে করবেন না। এই ইউনিটটিকে এমন ভাবে গঠন করা হচ্ছে, এটা টেকনোলজিক্যালি এত অ্যাডভান্স, পাকিস্তান এবং পাকিস্তানের আতঙ্কবাদীদের জন্য একটি দুঃস্বপ্নের থেকে কম হবে না। এবং এই ইউনিটটা কেন এত স্পেশাল তা আমি আপনাদের কিছুক্ষণ পর বলছি। কিন্তু তার আগে এমন ধরনের একটি অ্যাডভান্স আর্মি ইউনিটকে রান করার জন্য সম্পূর্ণ আর্মি ইউনিটেও অনেক কিছু চেঞ্জ করতে হয়। তাই এবার বলতে পারেন সম্পূর্ণ আর্মিরই ডক্ট্রিনটাকে চেঞ্জ করার কাজ চলছে। নতুন রুদ্র ব্রিগেডেরও অলরেডি ডেপ্লয়মেন্ট করা হয়ে গিয়েছে এবং সাথে সাথে এগুলিকে খুবই ফাস্ট অ্যাডভান্সও করা হচ্ছে আরো বেশি করে। এই সব অ্যাডভান্সমেন্টগুলি ভারতের জন্য একটি গেম চেঞ্জার হবে, এটা তো কোনো ডাউট নেই। কিন্তু হঠাৎ করে ইন্ডিয়ান আর্মি এই মিলিটারি ইউনিটগুলিকে এত অ্যাডভান্স করার জন্য লেগে পড়ে রয়েছে কেন? দেখুন, আর্মি চিফ উপেন্দ্র দ্বিবেদী এর উত্তরে বলেন যে দেশের সৈনিকরা টেকনোলজিক্যালি অ্যাডভান্স থাকবে, নিজের পুরনো মিলিটারি ইকুইপমেন্ট গুলিকে আরো অ্যাডভান্সমেন্ট করার উপর কাজ করবে, বলতে পারেন আর্মির মডার্নাইজেশনের উপর ভালোভাবে কাজ করা হয়, সেই দেশই যুদ্ধে অনেক এগিয়ে থাকে অন্য দেশের তুলনায় এবং এর কাজ ইন্ডিয়ান আর্মিতে অলরেডি শুরু হয়ে গিয়েছে। এর আন্ডারে আমাদের যতগুলি আর্টিলারি রিজিম রয়েছে সেগুলিতেও খুবই বড় অনেকগুলি পরিবর্তন আনা হচ্ছে। আর্টিলারি শুনলে বেশিরভাগ মানুষ এই বিফোর্স এর কথা মনে করে, কিন্তু আজকের দিনে আর্টিলারির মধ্যে ড্রোন এবং কাউন্টার ড্রোন এই দুটি টেকনোলজি থাকা খুবই জরুরি। তাই এটাও ইন্টিগ্রেট করা হচ্ছে এখানে, যার জন্য এই দিব্যাস্ত্রের কথা চলছে। কিন্তু ইন্ডিয়ান আর্মি এত সিরিয়াস কেন এবার? কিছু কি বড় হতে চলেছে? এবং সত্যি বলতে আসল পরিবর্তনটা হচ্ছে কোথায়? চলুন আরো ভালোভাবে এটা সম্বন্ধে ব্রিফলি জানা যাক এবং শেষে আপনি এটাও বুঝতে পারবেন চায়না এবং পাকিস্তানের জন্য সমস্যা কমবে না, আরো বাড়বে। সবার প্রথমে দেখা যাক জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কি বলেন পাকিস্তানকে টার্গেট করে। লে দ্রাসের কার্গিল ওয়ার মেমোরিয়ালে কার্গিল একটি ইভেন্টে তিনি বলেন অপারেশন সিন্দুর হলো একটি মেসেজ পাকিস্তানকে, সাথে পেলগামের হিংস্র অমানবিক অ্যাটাকের একটি কড়া জবাব। আমাদের দেশের একটি বড় ক্ষতি ছিল এই অ্যাটাক। অবশ্যই প্রত্যেক ভারতবাসী এটা নিয়ে খুবই দুঃখিত ছিল এবং রেগেও ছিল পাকিস্তানের উপর, কিন্তু পাকিস্তান হয়তো কখনো কল্পনাই করতে পারেনি এর পরিণাম এত ভয়াবহ হতে পারে। 20% পাকিস্তানের এয়ারফোর্সকে কমপ্লিটলি ডেস্ট্রয় করে দেওয়া হয়। প্রায় 9টি খুবই অ্যাডভান্স PAF ফাইটার জেট, 2টি এয়ারবর্ন এয়ার বম্বার
AC-130 মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, 10টি থেকেও বেশি খুবই দামি অত্যাধুনিক এরিয়াল কমব্যাট ড্রোন, অনেকগুলি রেডার, মিসাইল, এই সব কিছু যারা বছর বছর ধরে লোন দিয়ে কিনেছিল তা সব কয়েক ঘন্টার মধ্যেই ধুলোয় মিশে যায়। শুধু এখানেই শেষ নয়, 9টি আতঙ্কবাদীর ক্যাম্পকেও বোম দিয়ে উড়িয়ে ফেলা হয়, যেখানে থাকে 100 থেকেও বেশি মোস্ট ওয়ান্টেড আতঙ্কবাদীগুলি মারা যায়। লস্করে তাইবা, জেশে মোহাম্মদ এবং হিজবুল্লাহ মুজাহিদিন এই সব গ্রুপ মেম্বারগুলিও মারা যায়। তিনি আরো বলেন, জেনারেল পাবলিকরাও যেভাবে অপারেশন সিন্দুরের সাপোর্ট দেখায় সেটা আনইমাজিনেবল ছিল। অনেক পরিবার তো নতুন জন্ম নেওয়া শিশুর নাম পর্যন্ত অপারেশন সিন্দুরের সিন্দুর রেখে দেয়। বিয়ে বা কোনো ধরনের বড় সড়ো ইভেন্ট যদি থাকতো সেদিন সেই ইভেন্টটাকেও বন্ধ করে দেওয়া হয়। এমনকি সরকার আর্মিকে ফ্রি হ্যান্ডও দিয়ে দেয়, মানে আর্মি যা করতে চায় তা ওরা করতে পারবে সরকারের কোনো ধরনের প্রেশার ছাড়া। শেষের পরিণাম কি হয়? ইন্ডিয়ান আর্মি গিভ এ বিফিটিং সার্জিক্যাল রেসপন্স, মানে ইন্ডিয়ান আর্মির দ্বারা পাকিস্তানকে উপযুক্ত কড়া জবাব দেওয়া হয়। এমনকি শেষে তিনি পৃথিবীকেও একটি ওয়ার্নিং দেয়, যদি পাকিস্তান ছাড়াও কোনো শক্তি ভারতের ঐক্য, অখণ্ডতা এবং সার্বভৌমত্বের উপর আঘাত করতে যাবে, এর পরিণাম অপারেশন সিন্দুরের থেকেও ভয়াবহ হতে পারে। এটা পুরনো আগের ভারত নয়, এখন আমরা জানি কখন কাকে কি শাস্তি দিতে হবে। এটা বলার পর আর্মি চিফ ইন্ডিয়ান আর্মিতে যে বিশাল পরিবর্তনগুলি হচ্ছে সেগুলির কথাও বলেন। সবার প্রথমে রুদ্র ব্রিগেড কি, এটা আসলে এখানে ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রাউন্ডের কথা হচ্ছে, কিন্তু তার আগে এখানে ব্রিগেড কি এটা আপনাকে আগে বুঝতে হবে। জেনারেলি 3000 থেকে 5000 জন আর্মি পার্সোনালের একটি গ্রুপ থাকে যারা একটি নির্দিষ্ট জায়গাতে একটি যুদ্ধকে কন্ডাক্ট করে এবং এই গ্রুপটাকেই ব্রিগেড বলা হয়। এবার এখানে এয়ারফোর্সের একটা নির্দিষ্ট আলাদা ব্রিগেড থাকতে পারে, নেভির একটা আলাদা ব্রিগেড থাকতে পারে, এমনকি আর্মিরও একটা আলাদা ব্রিগেড থাকে এবং এগুলির মধ্যেও আরো অনেকগুলি ছোট ব্রিগেডও থাকে, যেমন ইনফেন্ট্রি যারা পায়ে হেঁটে যুদ্ধ লড়ে, মেকানাইজ ইনফেন্ট্রি এখানে এমন ধরনের বুলেট প্রুফ গাড়ির কথা বলা হচ্ছে, আর্ম ইউনিট মানে এখানে ট্যাঙ্কের কথা বলা হচ্ছে, আর্টিলারি এ বিশাল বন্দুক এবং মিসাইল সিস্টেম, এমনভাবে স্পেশাল ফোর্সের আলাদা একটি ব্রিগেড, আনম্যান এরিয়াল সিস্টেমের একটি আলাদা ব্রিগেড, লজিস্টিক্স সাপোর্টের আলাদা আলাদা ব্রিগেড। সোজা কথা এই সবগুলির একটি আলাদা ব্রিগেড থাকে, কিন্তু এখানে একটি বড় সমস্যা কি জানেন? এই ব্রিগেডগুলি আলাদা আলাদা ভাবে কাজ করে, যার ফলে একটি যুদ্ধকে এফিসিয়েন্টলি লড়া যায় না। কিন্তু এখন আর এমনটা হবে না, এখন আলাদা আলাদা এই প্রত্যেকটা সেক্টরকে একসাথে করে দেওয়া হবে, একটি ব্রিগেডে পরিণত করে দেওয়া হবে, মানে একটি যুদ্ধের যতগুলো আলাদা আলাদা কম্পোনেন্ট রয়েছে সেগুলি একসাথে কাজ করবে এবং একসাথে কম্বাইন, এদেরকেই বলা হবে রুদ্র ব্রিগেড। যার ফলে কি হবে? এরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাবে, এজাইল কমব্যাট ফরমেশন হবে, দ্রুত ডেপ্লয় হয়ে যাবে, খুবই ফাস্ট এদের একসাথে আনা যাবে। এখান থেকে ট্রেডিশনাল ব্রিগেডে সবকিছু আলাদা আলাদা, ইনফেন্ট্রি ব্রিগেড আলাদা, ওদের কমান্ডো আলাদা থাকে, এমনই ভাবে আবার মেকানাইজ ইনফেন্ট্রির আলাদা একটি ব্রিগেড চলছে, ওদের আবার কমান্ডার আলাদা। এখানে আর্ম আর্টিলারির সাথে কথা হচ্ছে, আমাদের আর্ম আর্টিলারি সাপোর্ট এখনই দিতে হবে, আবার ওরা সেখানে গিয়ে কমান্ডারের পারমিশন আনেন। দেখুন এখানে কমিউনিকেশনের অনেক সমস্যা হয়, অনেক কমান্ডারের পারমিশন লাগে, যার ফলে একটি যুদ্ধে অনেক সময় খরচ হয়ে যায়। কিন্তু এখানে এখন একটি সিঙ্গেল ইউনিট একটা ব্রিগেডের আন্ডারে কাজ করছে, যেখানে একটি সিঙ্গেল কমান্ডো সিস্টেম আছে, যেখানে কাজ খুবই র্যাপিড গতিতে হয় এবং এই ব্রিগেডগুলিকেও একটি নির্দিষ্ট জায়গার রিকোয়ারমেন্টকে মাথায় রেখে বানানো হচ্ছে। যেমন রাজস্থানের মরুভূমির জন্য একটি আলাদা ব্রিগেড, চায়নার জন্য অরুণাচল প্রদেশের বর্ডারে অন্য ধরনের ব্রিগেড কাজ করে, অপরদিকে কাশ্মীরেও আবার অন্য ধরনের আলাদা ব্রিগেড, মানে একটি কমান্ডের আন্ডারে একটি কমপ্লিট ব্রিগেড কাজ করবে এবং এটার উপর কাজ অনেক আগেই হয়ে গিয়েছে, অলরেডি 2টি ইউনিট গঠনও করা হয়েছে। এবার আসা যাক সব থেকে ইন্টারেস্টিং ইউনিট, যেটা হলো ভৈরব কমান্ডো ইউনিট। এই ভৈরব কমান্ডো লাইট ইউনিটটি হলো স্পেশালাইজ, এজাইল এবং লিথাল স্পেশাল ফোর্স ইউনিট। এই ইউনিটটা দেখুন শত্রু বর্ডার থেকে আসা যে বিপদগুলি রয়েছে সেগুলিকে কাউন্টার করার জন্য এদের মধ্যে হাই মোবিলিটি এবং র্যাপিড রেসপন্সের ক্যাপাবিলিটি আছে। সোজাভাবে বলতে গেলে বর্ডারের কাছে শত্রু এরিয়াতে ঢুকে সেখানে যে ধরনের অ্যাকশনগুলি নিতে হয় তা এরাই কন্ডাক্ট করবে। এরা খুবই ফাস্ট এবং খুবই প্রাণঘাতী হয়ে থাকে এবং এখানে সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? রুদ্র ব্রিগেডের আন্ডারে এই ভৈরব কমান্ডো ইউনিটটিকে ইন্টিগ্রেট করা হবে, মানে স্পেশাল ফোর্স এই ভৈরব কমান্ডো ইউনিটেই থাকবে, যার ফলে এরা শত্রুর চোখে ফাঁকি দিয়ে নিখুঁত এবং স্পেশালাইজ অ্যাটাক লঞ্চ করতে পারবে খুবই তাড়াতাড়ি। দেখুন আর্মি অনেকদিন ধরে স্পেশাল ফোর্সের শক্তি বা ক্যাপাবিলিটিটা আরো বাড়াতে চাচ্ছিল এবং স্পেশাল ফোর্সকে মডার্নাইজ করারও কথা চলছিল। আজকের দিনে যে নতুন সমস্যাগুলি রয়েছে সেগুলি থেকে মোকাবেলা করার জন্য, যেমন আতঙ্কবাদীর অ্যাটাক, বর্ডারের অনুপ্রবেশ, এমন ধরনের সমস্যাগুলি ভালোভাবে এবং খুবই তাড়াতাড়ি ট্যাকল করা খুবই প্রয়োজন এবং এখানে ভৈরব কমান্ডো ইউনিট আজকের দিনে সব থেকে বেশি কার্যকারী হবে এবং অনেক বড় একটি রোল প্লে করবে আজকের দিনের যুদ্ধে এবং বর্ডারের সিকিউরিটিতে। কিন্তু আরেকটি দিকেও আরেকটি খুবই বড় চেঞ্জ হচ্ছে, আর্টিলারি আন্ডারে শক্তিবান রেজিমেন্টের গঠন হচ্ছে। সোজাভাবে বলতে গেলে আর্টিলারি হলো বিশাল বন্দুকগুলি, কিন্তু এগুলিকে কিন্তু আপনি একদমই হালকায় নেবেন না। একটি বর্ডারের যুদ্ধে এগুলিকে সব থেকে বেশি ইউজ করা হয়, কিন্তু আর্টিলারির মধ্যে এই বিশাল বন্দুকগুলি বিগ গানসের সিস্টেমটা এখন পুরনো হয়ে যাচ্ছে। আজকের দিনে আর্টিলারির সাথে সাথে এই কমব্যাট ড্রোনেরও প্রচুর ব্যবহার হচ্ছে অনেক বেশি। এটা দেখে এখন ভারতেও এই আর্টিলারি আন্ডারে এই ড্রোন এবং অ্যান্টি ড্রোন মানে শত্রু ড্রোনকে ধ্বংস করার জন্য যে সিস্টেম ব্যবহার করা হয় সেটা এগুলিও এখানে ইন্টিগ্রেট করার কথা চলছে। তাই এখন এখানে বলা হচ্ছে যে পুরোনো দিনে এই আর্টিলারি সিস্টেমের উপর সম্পূর্ণভাবে নির্ভর থাকলেই চলবে না, আজ মডার্ন যুগের আর্টিলারি এই মানববিহীন বা আনম্যান ড্রোন সিস্টেমকেও আর্মিতে ইনক্লুড করতে হবে, যাতে আর্টিলারি রেজিমেন্ট শত্রুদের স্থলে এবং আকাশে দুই দিকেই ফেস করতে পারে। এর সাথে ইনফেন্ট্রি ব্যাটালিয়ন, ড্রোন প্ল্যাটুনও থাকবে, মানে স্থল সৈনিক অর্থাৎ আর্মির কাছেও ডেডিকেটেড ড্রোন প্ল্যাটুন
ড্রোন থাকবে যা ওরা আনমেন্ড অপারেশনে ইন্টিগ্রেট করবে। মানে যখন ওরা বর্ডারে শত্রুর সাথে যুদ্ধ করছে তখন শত্রুর ক্যাম্পে এই ড্রোনগুলি দিয়ে নজর রাখতে পারবে। বর্ডারের 5 থেকে 10 কিলোমিটার আন্ডারে কি হচ্ছে বা হচ্ছে না এই ড্রোনগুলি দিয়ে ইজিলি নজর রাখা যাবে।